সাধারণ মানুষ হিসেবে আমার মনে কতগুলো প্রশ্ন নাড়াচাড়া দিচ্ছে, যেগুলো আমি তাদের সামনে রাখতে চাই যারা তিলোত্তমাকে নিয়ে তিলোত্তমার বিচারের জন্য আন্দোলন করছেন। যেমন ধরুন, সাধারণ মানুষ, ডাক্তার, শিল্পী, গায়ক, গায়িকা, সারা বিশ্ব, প্রত্যেকের কাছে আমি এই প্রশ্নগুলো তুলে ধরছি এবং প্রশ্নের উত্তরগুলো আশা করছি যারা আমাদের এই সিস্টেমটাকে পরিচালনা করেন তাদের কাছে। একবার আমার প্রশ্নগুলো মিলিয়ে দেখবেন তো যে আমি সঠিক নাকি আমি ভুল তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তাই দেরি না করে সরাসরি আমার প্রশ্নে চলে যাচ্ছি। 1 নম্বর, বিগত 4 বছর ধরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তারপরেও তাকে নিয়ে কোনো স্টেপ নেওয়া কেন হলো না? 2 নম্বর, তার বাড়ি থেকেই তারই উপর করা অভিযোগ কি করে সংগৃহীত হলো? 3 নম্বর, বারবার আরজিকর থেকে ট্রান্সফার হওয়া সত্ত্বেও কি করে সে আবারও আরজিকরে ফেরত আসতে পারল? 4 নম্বর, একটা ডাক্তারের পক্ষে জানা সম্ভব যে কত গ্রাম কিভাবে বীর্য প্রবেশ করালে পরে ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যেতে পারে? কে করেছিল এই মাস্টার মাইন্ডটা? কে যে ঘটনার মোড় ঘোরাতে চেয়েছিল? এবং ঘটনাটার মধ্যে যে কোনো ডাক্তারি ইনভলভ সেটা তো বীর্য প্রবেশ করানোর তথ্য থেকেই উঠে আসছে। তারপরের প্রশ্ন, যেখানে বিকেল 4টের পরে এই ধরনের ঘটনার কোনো ময়না তদন্ত হয় না, তা সত্ত্বেও কী করে সন্ধ্যে 6টায় ময়না তদন্ত হলো উইদাউট চালান ছাড়া? সবুজ চাদর কিভাবে নীল চাদরে পরিণত হলো? সেই সবুজ চাদরে এমন কি প্রমাণ ছিল যেটা লোপাট করা খুব প্রয়োজন ছিল? কেন গল্পটাকে এভাবে সাজানো হলো যাতে করে এটাকে ধর্ষণ বলে প্রমাণ করা যায় এবং কোনো একজনই এই কাজটা করেছে বলে সঞ্জয়কে টার্গেট করা হলো? কেন হেডফোনটা তিলোত্তমার পায়ের পাশে পড়েছিল? এটা বোঝানোর জন্য যে সঞ্জয় তাড়াতাড়ি বেরোনোর সময় হেডফোনটা পড়ে যায়? কেন বাথরুমে দেওয়াল ভেঙে ফেলা হয়েছিল? তাহলে কি তিলোত্তমাকে বাথরুমেই মেরে ফেলা হয়েছিল? যদি এটা প্রমাণ হয়ে যায় যে ধর্ষণ উদ্দেশ্য ছিল না, মার্ডার করা উদ্দেশ্য ছিল, তাহলে বাথরুমের সঙ্গে কিন্তু যথেষ্ট সংযোগ আছে এই হত্যাকাণ্ডের। সঞ্জয় প্রথমে কেন বারবার ফাঁসির দাবি করছিল নিজের জন্য? কেন সে পরে ঘুরে গিয়ে আমি কিছুই জানি না, আমার হেডফোনটা পড়ে গেছিল, কিন্তু ওই জায়গায় পড়েনি যে জায়গায় দেখানো হয়েছে, এই কথা বলল? কেন সে বলল আমি একবার ঢুকে ওই পরিস্থিতি দেখে ভয়ে তড়িঘড়ি বেরিয়ে আসতে গিয়ে আমার হেডফোনটা পড়ে যায়? কে ফাঁসানোর চেষ্টা করছে সঞ্জয়কে? কি ভয় দেখানো হয়েছে সঞ্জয়কে? কোন বড় মাথাকে আড়াল করা হচ্ছে? সন্দীপ ঘোষ তো বিকৃত মস্তিষ্কের, সেটাও তো প্রমাণ পাওয়া গেছে। পুরনো ডাক্তারদের সাথে সে কি আচরণ করেছিল? সে যে একজন বিকৃত আচরণকারী ডাক্তার সেটাও প্রমাণ পাওয়া গেছে, কারণ সে তার নিজের ওয়াইফকে 14 দিনের সিজারে এমনভাবে লাথি মেরেছিল যে সিজারের সেলাই কেটে গেছিল। কাকে আড়াল করা হচ্ছে? কেন সন্দীপ ঘোষ বাউন্সার নিয়ে চলাফেরা করতো? একজন সরকারি চাকরিজীবীর এত এত সম্পত্তি কি করে তৈরি হতে পারে? যখন তিলোত্তমার হত্যা হয়, যেভাবে হত্যা হয়, যতক্ষণ না ময়না তদন্ত হচ্ছে, পুলিশ সেই জায়গা সিল করে দিচ্ছে, সেইখানে কি করে অতগুলো লোক প্রবেশ করতে পারে? যেখানে একটা ছুঁচ পড়ে থাকলেও সেটাও সন্দেহের আওতায় রাখা হয়। কেন সন্দীপ ঘোষ দরদর করে ওই দিন ঘামছিলেন? কেন তার মিডিয়ার সামনে কথাগুলো কোনো স্ক্রিপ্ট মুখস্থ করা কথা বলে মনে হচ্ছিল? কেন আরজি করে তিলোত্তমার পোস্টমর্টম হলো? কে করাতে বাধ্য করলো ওই সময় পোস্টমর্টম? কেন জুনিয়র ডাক্তাররা সবসময় ভয়ভীত হয়ে থাকতেন সন্দীপ ঘোষের? সঞ্জয়ের মতো একটি লোকের সাথে কি করে সন্দীপ ঘোষের এত যোগসূত্র ছিল? কেন ভুলভাবে, অন্যায়ভাবে টেন্ডার পাস করিয়ে তিনি কোটি টাকার বিনিময়ে কাজ করতেন? 20% তার কাছে আসতো, বাকি 80% কোথায় যেত? সন্দীপ ঘোষ কেন এত ডেসপারেট ছিল? সন্দীপ ঘোষ আরজিকর ছাড়াও বাইরে কেন নিজের নাম গোপন করে চেম্বার করত? কেন 14ই আগস্ট বাথরুমের দেওয়াল ভাঙা হয়েছিল? কেন 14ই আগস্ট আরজিকর
আক্রান্ত হয়েছিল। সর্বশেষ প্রশ্ন হলো, এত কিছু যখন একটা সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝতে পারছি, তাহলে কেন এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কে ধামা চাপা দিচ্ছে, কেন দিচ্ছে, কার জন্য দিচ্ছে? তাহলে কি এই ঘটনা বা এই চক্রান্তর পেছনে এমন কোনো বড় মাথা রয়েছে যাকে আমরা কল্পনাতেও আনতে পারছি না, যার কথা জেনে ফেলেছিল তিলোত্তমা এবং প্রতিবাদ জানানোর ফলস্বরূপ তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল? তার মৃত্যুর যে পরিস্থিতি ছিল তাতে করে এটুকু তো প্রমাণ হয়েই গেছিল যে অসম্ভব রাগ, ক্ষোভ আর হিংস্রতা থেকেই তার মৃত্যু হয়েছিল, শুধুমাত্র ধর্ষণ উদ্দেশ্য ছিল না। এই প্রশ্নগুলো আমার তরফ থেকে, সাধারণ মানুষ হিসেবে আমার তরফ থেকে রইল। যদি আমি সঠিক হয়ে থাকি অবশ্যই জানাবেন, আর যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন এবং আমাকে মার্জনা করবেন। নমস্কার।